আচ্ছা, তো আমরা বঙ্কিমতার পরিমাপে ছিলাম। সেখানে আমরা দেখলাম যে পরম পরিমাপ আর আপেক্ষিক পরিমাপ এই দুই রকম আছে, কিন্তু পরম যেহেতু একক যুক্ত তাই দুই রকম এককের জিনিস তুলনা করা ঝামেলা। সে কারণে আমরা পরম নিয়ে শিখি নাই অধ্যায়ে, দেওয়া নেই কিছু, আমরা একবার আপেক্ষিক নিয়ে শিখি। আর যখন আমরা আপেক্ষিক পরিমাপ করি তখন সেই গাণিতিক রাশিটার নাম হয়ে যায় বঙ্কিমতাঙ্ক, মানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তো সেটার 4 রকম পরিমাপ আছে। একটা হচ্ছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক, একটা হচ্ছে, এগুলো বিজ্ঞানীর নামে আর কি, মানে প্রত্যেকটাই বঙ্কিমতাঙ্ক কিন্তু একটা এক এক রকম। একটা হচ্ছে বাউলি আরাক্ষান বিজ্ঞানী, তার বঙ্কিমতাঙ্ক। আর একটা হচ্ছে কেলির বঙ্কিমতাঙ্ক। আর একদম লাস্টেরটা ভালো লাগবে না, কারণ এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, মানে নর্মালি ম্যাথের জন্য এটা ব্যবহার করবো প্রথমটা, আর শেষেরটা আমরা অন্য সব কাজে বেশি ব্যবহার করবো সেকেন্ড পেপারেও। সেটা হচ্ছে পরিঘাত ভিত্তিক পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক। আসলে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক এটাও কার্ল পিয়ারসনেরই সূত্র। বুঝতে পারছো? একই মানুষের, কিন্তু এটা স্পেশালি কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক নামে পরিচিত, আর এটা পরিচিত হচ্ছে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক নামে, কিন্তু এটা আসলে কার্ল পিয়ারসনই দিয়েছে। তো কার্ল পিয়ারসন লিখে দিই আমি এটা একটু, পিয়ারসন। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। তো কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এটা আমরা একবার দেখে নিই। আমি আমাদের সূত্রগুলো দেখে দিচ্ছি, এবার আর কিছু বোঝার নেই। বঙ্কিমতাঙ্ক মোটামুটি বোঝা গিয়েছে, এখানে কি বঙ্কিমতাঙ্কের ধারণা কি মোটামুটি দিয়েছি। এবার বঙ্কিমতাঙ্ক নির্ণয় করা তো সূত্রের উপর, আর সূত্রের মধ্যে যেসব জিনিস ব্যবহার করা হবে সেসব জিনিস তুমি জানো। যেমন কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক, এটার সূত্র হচ্ছে এসকে ইকুয়ালস টু, স্কিউনেস এর জন্য এসকে বলা হয়, তুমি কি এটাকে ছোট হাতের এইভাবে দিতে পারো, এসকে ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে গাণিতিক গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। এটা হচ্ছে সূত্র। বুঝতে পারছো? পরিমিত ব্যবধান সিগমা দিয়ে প্রকাশ করা হয় অথবা এসডি দিয়ে প্রকাশ করা হয়, একই জিনিস। তো এটা হচ্ছে সূত্র, এভাবে আমরা বের করতে পারি। এখন যেভাবে গাণিতিক গড় ব্যবহার করে, যেভাবে প্রচুরক বের করে, তারপর যেমনি পরিমিত ব্যবধান বের করে, সেগুলো করে নিয়ে তুমি কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক দিয়ে বের করতে পারবো। এখন ধরো তোমার একটা তথ্য সারি দিয়ে দিয়েছে, অথবা কোনো অনেকগুলো মান দিয়ে দিয়েছে, আর এখন বলছে যে তুমি বঙ্কিমতাঙ্ক বের করো। কার বঙ্কিমতাঙ্ক সেটাকে বলেনি, তখন তুমি এটা বের করবা। বুঝতে পারছো? আর এমনি যদি বলে দেয় কোনো বিজ্ঞানীর নাম, তাহলে তার অনুসারে, তার সূত্র অনুযায়ী। এটা হচ্ছে কার্ল পিয়ারসনটা। এবার আমরা দেখবো বাউলিরটা। বাউলি আর কেলির ধারণা মোটামুটি একই, এটা আমি উপরে রেখে দিই। এটা হচ্ছে কার্ল পিয়ারসনের বাউলির সূত্র, আমি এই কালার দিয়ে দিচ্ছি। বাউলি হচ্ছে চতুর্থক দিয়ে নির্ণয় করেছে, মানে কিউ আই দিয়ে। আমি এখানে একটু লিখে দিচ্ছি, কিউ আই দিয়ে নির্ণয় করেছে বাউলি। সেটা কেমন, তুমি Q3 থেকে Q2 বিয়োগ করবা, মাইনাস কিউ প্লাস Q3 থেকে Q2 বিয়োগ করবা, আচ্ছা সরি দাও, Q3 থেকে Q2 বিয়োগ করবা, আর Q1 থেকে Q2 বিয়োগ করবা, সেই দুইটা যোগ করবা, আর নিচে ওই Q3 আর Q1 এর বিয়োগফল। তো একবারে যদি লেখা হয় এই কিউ, আচ্ছা এটা তো বিয়োগ তাই না, Q3 মাইনাস Q2 প্লাস Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। তবে একবারে সহজে মনে রাখো, এটা মাইনাস Q2, এটা মাইনাস Q2, দুইটা মিলে হয় 2Q2 একবারে। তাহলে এটা হবে হচ্ছে Q3 প্লাস Q1 মাইনাস 2Q2 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। এখন Q2টা কি মধ্যক না? মনে করে দেখো, চতুর্থকের মধ্যে দ্বিতীয় চতুর্থকটা কিন্তু মধ্যকই, সে কারণে তুমি একবারে 2m লিখতে পারো। এটা হচ্ছে বাউলির ওই স্কিউনেসের সূত্র। মানে এটা তো আসলে বঙ্কিমতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, সে কারণে লেখার দরকার ছিল সি এস কে এমন কিছু একটা, কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র আপেক্ষিক নিয়েই কাজ করছি, তাই এক্সট্রা করে তো সি দেওয়া লাগছে না, কারণ আমরা তো পরম পড়ছি না। পরমে না হয় ওইগুলো এস কে দিয়ে প্রকাশ করতাম, আর এগুলো করতাম সি এস কে দিয়ে। কিন্তু যেহেতু পরম পড়ছি না, তাই এটা এস কে দিয়ে করে ফেলছি, সমস্যা নেই। তো এটা গেল বাউলির সূত্র। কেলির সূত্র একদম একই রকম। আমি যদি দেখাই জিনিসটা, এই যে দেখো, এটা আমি একটু ছোট করে দিই। কেলির সূত্র কিন্তু দুইটা, এটা একটু মনে রাখতে হবে। কেলির সূত্রে কি কি দিয়ে করেছে, কেলি ধরো আমি এই কালার দিয়ে দিই। কেলি করেছে হচ্ছে ওই দশমক দিয়ে আর শতমক দিয়ে। এখন দশমক কোনটা করেছে,
সূত্রটা দেখে নাও তাহলে হবে এসকে ইকুয়ালস টু হচ্ছে ওই এটা হচ্ছে D9 প্লাস D1, মানে নবম আর প্রথম দশমিক থেকে -2 মাঝে যে দশমিকটা আছে D5, কিন্তু D5 না লিখে তুমি একবার ওইটাকে মধ্যক আকারে লিখতে পারো, সমস্যা নেই, কারণ দশমিকের ক্ষেত্রে পঞ্চম দশমিক আছে মধ্যকের সমানই, ডিভাইডেড বাই D9 মাইনাস D1। এটা হচ্ছে কেলির একখান সূত্র। আর আরেকটা সূত্র সেটা হচ্ছে পার্সেন্টাইল দিয়ে, মানে শতমক দিয়ে, সেটা হচ্ছে এসকে ইকুয়ালস টু এটা হবে হচ্ছে 90তম শতমক যোগ 10তম শতমক -2 ইন্টু -2 ইন্টু 50তম শতমক মাঝেরটা। তো সেটাকে তুমি একবারে মধ্যক আকারে লিখতে পারো, ডিভাইডেড বাই P19 মাইনাস P10। আশা করি বোঝা গিয়েছে। এই সূত্রগুলো মুখস্থই করতে হবে, আর তো কিছু করার নেই, এগুলো মুখস্থ করে ম্যাথ করতে হবে। যদি বলে দেয় যে কেলির সূত্র অনুসারে দশমক দিয়ে বের করো তাহলে এটা, যদি বলে কেলির সূত্র অনুসারে শতমক দিয়ে বের করো তাহলে এটা, যদি বলে বাউলির সূত্র অনুসারে বের করো তাহলে এটা হবে চতুর্থক দিয়ে, কার্ল পিয়ারসনের সূত্র অনুসারে বের করো, অথবা যদি কিছু না বলে তাও তুমি এটা দিয়ে করবা, না হলে তুমি এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। দুইটাই যেহেতু কার্ল পিয়ারসনের, দুইটার মধ্যে একটা করলে হয়, সাধারণত এটা করলে হয়ে যায়, কারণ এটাই তো গাণিতিক গড় আছে, প্রচুরক আছে, সিগমা আছে, বের করা একটু সহজ। আর পরিঘাত ভিত্তিক যেটা, সেটা আমি ধরো এই কালার দিয়ে দেখাই। পরিঘাত ভিত্তিক যেটা সেটা ওই এস কে সমানই, কিন্তু এবার আর এস কে দিয়ে প্রকাশ করা হয় না, এবার এস কে এর বদলে আমরা লিখি হচ্ছে গামা, গামা 1 এমন লিখি। গামা তুমি মোটামুটি এমন লিখলেই হবে, গামা 1। গামাকে আবার লেখা যায় রুট বেটা 1, মানে গামা 1 রুট বেটা 1, এই দুইটা জিনিস দিয়ে পরিঘাত ভিত্তিক যে সূত্রটা সেটা দেওয়া হয়, মানে সেই ওই বঙ্কিমাতাঙ্ক নির্দেশ করে, কিন্তু প্রকাশ করা হয় এটা দিয়ে। এটার সূত্র হচ্ছে উপরে লিখবা μ3 আর নিচে লিখবা √μ2 কিউব। বুঝতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে সূত্র। μ3 মানে কি, ওই তৃতীয় শোধিত পরিঘাত, এটা কিন্তু পড়ে আসিছি। আর μ2 মানে দ্বিতীয় শোধিত পরিঘাত, এটা কিন্তু আবার সে ভেদাঙ্কের সমান। মানে শোধিত বলতে কি বোঝাচ্ছে, মানে আমরা যে সংখ্যাটা দিয়ে বিয়োগ করি সেটা হচ্ছে গাণিতিক গড়। তো আমরা তো এগুলো নির্ণয় করা শিখেছি, এগুলো নির্ণয় করলে এই সূত্র দিয়ে আমরা পরিঘাত বের করে ফেলতে পারবো, পরিঘাত বলছি আমি, বঙ্কিমতাঙ্ক বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো, মানে আপেক্ষিক যে পরিমাপগুলো, এই চারটা, কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এই সূত্রে, বাউলির বঙ্কিমতাঙ্ক এই সূত্রে, কেলির এই দুইটা সূত্রে, আর পরিঘাত ভিত্তিক এটাও কার্ল পিয়ারসনের সূত্র, এটা হচ্ছে এই সূত্রে। বুঝতে পারছো? এখন আমরা কি দেখবো, বঙ্কিমতাঙ্ক থেকে নিবেশন সম্পর্কে মন্তব্য। এখন ধরো বঙ্কিমতাঙ্ক তুমি পেয়েছো, তুমি বঙ্কিমতাঙ্কর মান, আমি এখানে না হয় দেখিয়ে দিই এই জিনিসটা। এই যে দেখো, এটা আমি কপি করে নিয়ে আসি, এটা কপি করে নিয়ে আসি, আমি এটা কপি করি আর এখানে নিয়ে আসি। দেখো এই যে এই জিনিসটা মনে রাখলে হয়ে যাবে। বঙ্কিমতাঙ্ক যদি 0 হয়, বঙ্কিমতাঙ্ক 0 হলে যে প্রতিসম হয় সেটা কিন্তু বলে আসিছি একদম শুরুতেই। বঙ্কিমতাঙ্ক 0 থেকে বড় হলে বঙ্কিমতাঙ্কের মান ধনাত্মক, মানে বঙ্কিমতাও ধনাত্মক হবে। মানে বঙ্কিমতা না লিখে বঙ্কিমতাঙ্ক লিখলে মনে হয় ভালো হতো বেশি, তাই না? আচ্ছা, এইটা তো না, এই পেজে হবে, বঙ্কিমতা হবে না, বঙ্কিমতাঙ্ক হবে। তো আমি একটু ঠিক করে দিই, এটা এটা বঙ্কিমতাঙ্ক হবে। বুঝতে পারছো, আমরা তো ম্যাথমেটিক্যালি বঙ্কিমতাঙ্কই বের করছি, তাহলে এটা হবে হচ্ছে বঙ্কিমতাঙ্ক। আচ্ছা, তো বঙ্কিমতাঙ্কর মান যদি 0 হয় তার মানে বঙ্কিমতাও 0। বঙ্কিমতাঙ্ক যা কথা, বঙ্কিমতা একই কথা, এটা শুধু আপেক্ষিক, তাই এটা তো একটা বঙ্কিমতারই পরিমাপ। দেখো যে বঙ্কিমতারই পরিমাপ না বঙ্কিমতাঙ্ক, তার মানে বঙ্কিমতাঙ্ক যদি 0 হয় বঙ্কিমতা এটাও 0, তার মানে ওই নিবেশনটা হচ্ছে প্রতিসম নিবেশন। যদি বঙ্কিমতাঙ্ক পজিটিভ হয়, মানে 0 থেকে বড় হয়, তাহলে এটা হবে ধনাত্মক বঙ্কিম নিবেশন, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে ঋণাত্মক বঙ্কিম নিবেশন। তোমার প্রশ্নে বলবে যে বঙ্কিমতা বের করো, আর বঙ্কিমতা বের করে নিবেশন সম্পর্কে মন্তব্য করো, মানে নিবেশনটা কেমন সেটা বলো, প্রতিসম নাকি ধনাত্মক বঙ্কিম নাকি ঋণাত্মক বঙ্কিম। আশা করি তুমি পারবে, এই সূত্রগুলো ব্যবহার করো তাহলেই হবে। এই যে এগুলো
যে কোনো একটা ব্যবহার করলে তো হয়ে যায়, তাই না? পরিঘাত নিয়ে তুমি বেশি কাজ করবা না, আর এটা নিয়ে বেশি কাজ করবা না, এগুলো নিয়ে অত কাজ করবা না। যদি বলে দেয় যে বাউলি কেলি, তখন তুমি এগুলো করবো। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা আর কি বাকি আছে দেখি। বঙ্কিমতার উপর মূল ও মাপনের প্রভাব। এখন চলো আমরা দেখে নিই। বঙ্কিমতার উপর মূল ও মাপনের প্রভাব বোঝার জন্য আমরা একদম লাস্ট সূত্রটা ব্যবহার করব। কারণ দেখো, পরিঘাতের উপর মূল ও মাপনের প্রভাব কিন্তু আমরা সহজে জানি, সে কারণে আমরা এগুলো ব্যবহার করবো। এগুলোতে কিন্তু প্লাস মাইনাস অনেক কিছু নেই। এখানে যেমন সূত্রের মধ্যে অনেক প্লাস মাইনাস আছে, সে ঝামেলা কিন্তু এখানে নেই, তাই আমরা এটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এখান থেকে দেখো তো, আমি যদি বেটা 1 সমান কি হয় সেটা লিখতে চাই, বঙ্কিমতাঙ্ককে প্রকাশ করা হয় রুট বেটা দিয়ে, তাহলে বেটা সমান কি হবে? বেটা সমান হচ্ছে μ3 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে স্কোয়ার করো তাহলে থাকবে μ2 কিউব, এমন থাকবে না? এটা কিন্তু বঙ্কিমতাঙ্ক না, বঙ্কিমতাঙ্ক কিন্তু রুট বেটা, কিন্তু আমরা প্রমাণ করার সময় এটা নেব যাতে রুটটা চলে যায়। শেষে আমরা দরকার হলে রুট দিয়ে দেবো, কারণ রুট বাদে করে যদি শেষে রুট দিয়ে দিই, শেষে তো সেই রুট বেটাই পেয়ে যাবো, তাই না? সে কারণে আমরা বেটা 1 সমান μ3 স্কোয়ার বাই μ2 কিউব এটা ব্যবহার করব। এটা মানে ব্যবহার করে শেষে আমরা রুট করে দিলে হয়ে যাবে। তাহলে ওই বেটা 2 বেটা 1 বেটা 1 ইকুয়ালস টু হবে হচ্ছে μ3 স্কোয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। এখন আগের অধ্যায়ে তুমি একটা জিনিস পড়ে আসছিলে, যদি তোমার মূল চলক হয় xi, তোমার নতুন চলক হয় ধরো ইউআই ইকুয়ালস টু হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই c, তবে তুমি যদি এই ইউআই এর পরিঘাত নির্ণয় করো, ধরো মিউ আর অফ ইউ, এখান থেকে তুমি যদি xi এর পরিঘাতে যেতে চাও, মানে মিউ আর অফ এক্স পেতে চাও, তাহলে তোমার নিয়ম কি ছিল বলো তো? মাপনের উপর ওই আর পাওয়ার চলে যাবে, তার সাথে নতুন চলকের এটা গুণ হবে। এটা তো মনে আছে? তো এই জিনিসটা তোমার এখানেও আবার প্রমাণ করে আনতে হবে। এই যে এটা আমি যদি দেখাই একটু, এখানে তোমার কি লিখতে হবে? এখানে লিখতে হবে xi ইকুয়ালস টু হচ্ছে সি ইউআই প্লাস এ। এখান থেকে তুমি সামেশন নিয়ে এন দিয়ে ভাগ করতে পারো, অথবা তুমি একবারে দেখিয়ে দাও। কারণ দেখো, এগুলো শোধিত পরীক্ষাতে এখানে গড় আছে, কিন্তু সেই গড়টা দেখানোর জন্য আমার এখানেও গড় আনতে হবে, সি ইউবার প্লাস এ। এটুকু যদি তোমার লেখা হয়ে যায়, তাহলে তুমি এবার প্রমাণ করতে পারবো। আর বইতে তো আছে, তুমি বুঝতে পারবে এটা। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে হচ্ছে ওই μ3 এর মান কি হবে বলো? আচ্ছা, দুইটা আলাদা আলাদা করে করো, তাও হবে না। না হলে একবারে মিউ আর দিয়ে করো, তারপর আর এর মান 3 আর 2 বসিয়ে দিও, তাহলেও হবে। তাহলে মিউ আর ইকুয়ালস টু মিউ আর অফ এক্স ইকুয়ালস টু কি লেখা যায়? মিউ আর অফ এক্স ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে ওই যে সামেশন xi মাইনাস কি দিয়ে বিয়োগ করবে? এটা তো শোধিত, তাই না? তার মানে এক্স বার দিয়ে বিয়োগ করবা। এখন এই পাওয়ারটা এখানে যাবে, ডিভাইডেড বাই কত? এন। তাহলে এটা কি হবে? সামেশন xi এর জায়গায় আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে সি ইউআই প্লাস এ। তাহলে সি ইউআই প্লাস এ, আর এটা মাইনাস, এখানেও সবগুলোই মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস এ। তাহলে এটা হবে মাইনাস সি ইউ বার মাইনাস এ ডিভাইডেড বাই এন। এ এ এ এ কাটা। এবার দেখো, সি কমন নিয়ে আমি বাইরে দিয়ে দিলাম, না উপরে তো একটা পাওয়ার আছে আর। তাহলে দেখো কি হবে, আগের মতোই আমি এবার করছি, সি কমন যাই, সি ইন্টু ইউআই মাইনাস ইউ বার এমন হয়। পুরোটুকুর পাওয়ার আর আছে, মানে সি টু দি পাওয়ার আর, আর ইউআই মাইনাস ইউ বার সেটার পাওয়ার আর, এটা এভাবে হবে, আর পুরোটুকুর ভাগ এন। এখন দেখো, সি টু দি পাওয়ার আর কিন্তু কনস্ট্যান্ট জিনিস, তার মানে আমরা আমরা এটা কিন্তু বাইরে দিতে পারি। তাহলে এটা হবে সি টু দি পাওয়ার আর সামেশন ইউআই মাইনাস ইউ বার তার পাওয়ার আর ডিভাইডেড বাই এন। মানে পরীক্ষাতে যে প্রমাণটা তুমি করে এসেছো সেটাই তোমার এখানে করতে হবে। এই দুইটা পরীক্ষার থেকে তুমি বেটার কাজও করে ফেলতে পারবা। তাহলে এটা কি হবে দেখো, এই জিনিসটা কি? সামেশন ইউআই মাইনাস ইউ বার তারপর আর ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে ইউ এর আরতম শোধিত পরিঘাত। তাহলে সি আর, এটা হচ্ছে মিউ আর অফ ইউ। তাহলে দেখো, এই প্রমাণটা যদি তুমি করে ফেলো, তাহলে একটা ভালো কাজ হয়ে গেছে। দেখো, তাহলে আমরা কি প্রমাণ পেলাম? এই যে এই জিনিসটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই যে এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখো তুমি পেলে মিউ আর অফ এক্স ইকুয়ালস টু সি টু দি পাওয়ার আর ইন্টু মিউ আর অফ ইউ। তাহলে তুমি এবার কি করবা? দেখো, এখানে তুমি কিন্তু আর এর জায়গায় 3 দিয়েছো আর 2 দিয়েছো, তাহলে তুমি এবার লিখবে যে আর সমান 2,3 বসিয়ে পাই। এটা লেখার কারণ কি? তুমি একবারে আর এর জন্য করলে, তারপর তুমি এবার সবগুলোর জন্য করে ফেললে।
বসিয়ে পাই, তাহলে কি হয়, আর জায়গায় 2 বসাও, তাহলে হয় μ2 ইকুয়ালস টু সি স্কয়ার ইন্টু μ2 এক্স হবে, μ2 এক্স ইকুয়ালস টু সি স্কয়ার ইন্টু μ2 ইউ, তাই তো। আর μ3 এক্স এটা কি হবে, এটা হবে সি কিউব ইন্টু μ3 ইউ। এটা তো বুঝতে পারছো। এই লাইনটা না লিখলেও হতো, তুমি তার জায়গায় 2 বসিয়ে এখানেও 2 বসিয়ে করতে পারতে, তাই না, একই রকম। এবার আমরা কি করব, এবার আসল প্রমাণে যাব। এখন ধরো বেটা 1 সমান বেটা 1, এবার কিন্তু এক্স লিখতে হবে, যেহেতু নতুন চলকের বেটা বের করবো তুমি, সে কারণে তোমার পুরাতন চলকটা এভাবে লিখতে হবে। তাহলে এটা হবে μ3 স্কয়ার অফ এক্স, আর এটা হবে, না হলে এইভাবে লেখো μ3 অফ এক্স, আচ্ছা তার স্কয়ারই দাও, না হলে একটা ব্র্যাকেট দাও, আর এটা হচ্ছে ওই μ2 অফ এক্স তার স্কয়ার, এভাবে দাও, না এখানে কিউব হবে, সরি। তাহলে কি হয় দেখো তো, μ3 অফ এক্স এটাকে কি লিখতে পারো, সি কিউব ইন্টু μ3 অফ ইউ, তাহলে এটা লিখতে পারো সি কিউব ইন্টু μ3 অফ ইউ, এটা লিখতে পারো তার স্কয়ার। আর এখানে কি হয় দেখো তো, এখানে μ2 অফ এক্স, মানে এটা আসলে ভেদাঙ্কেরই সমান, তাই না, এটা তুমি বের করছো সি স্কয়ার ইন্টু μ2 অফ ইউ, তাহলে এটা হবে সি স্কয়ার μ2 অফ ইউ কিউব। তাহলে এটা কি হবে দেখো, স্কয়ার হয়ে গেলে এটা হয় সি টু দি পাওয়ার 6, এখানেও দেখো সি টু দি পাওয়ার 6ই হয়, স্কয়ার আর কিউব সি টু দি পাওয়ার 6, আর তার সাথে উপরে থাকে হচ্ছে μ3 অফ ইউ তার স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে μ2 অফ ইউ তার কিউব। দেখো এটা এটা কাটা যায়, আর এটা সমান কি হয় দেখো তো, μ3 স্কয়ার বাই μ2 স্কয়ার, এটাই বেটা না, কিন্তু এটা হচ্ছে ইউ চলকের জন্য, মানে এটা হবে বেটা 1 অফ ইউ। তাহলে দেখো তুমি বেটা 1 অফ এক্স সমানই বেটা 1 অফ ইউ এমন জিনিস পেলে, তার মানে দেখো বেটা 1 অফ এক্স ইকুয়ালস টু বেটা 1 অফ ইউ। এখন বঙ্কিমতা জিনিসটা কি বলো তো, বঙ্কিমতা মানে রুট বেটা না, তাহলে তুমি উভয় পক্ষে এবার রুট করে দাও। তুমি শুরু থেকে রুট করলে পারতে, কোনো সমস্যা ছিল না, কিন্তু সব জায়গায় একটা করে রুট হতো, অনেক ঝামেলা হতো লিখতে, সে কারণে আমি রুট বাদে করলাম, তারপর একবারে উভয় পক্ষে রুট করে দিলাম। বেটা 1 অফ এক্স ইকুয়ালস টু রুট বেটা 1 অফ ইউ, মানে নতুন চলকের যে বঙ্কিমতাঙ্ক সেটা একদম আদি চলকের বঙ্কিমতাঙ্কেরই সমান, মানে আমি যে মূলমাপনী দিয়ে নতুন চলক বানালাম কোনো লাভ নেই, তার মানে মূলমাপনের উপর কোনো প্রভাব নেই আমি লিখে দিলাম। বুঝতে পারছো আমরা কেমনে প্রমাণ করলাম, পরীক্ষার দিয়ে। দেখো তুমি কিন্তু এবার দেখলে বুঝতে পারবে, তুমি এটা দেখে একটু বোঝো। μ3 এর জন্য তুমি নতুন চলক থেকে পুরাতন চলক আসতে চাও, তাহলে এখানে একটা সি কিউব লাগে না, μ3 যেহেতু, তার মানে পাওয়ারে কিউব আছে, তার মানে মাপনের পাওয়ার আর হয়, আর এর জায়গায় 3, মানে এখানে একটা সি কিউব আসে, সি কিউব, কিন্তু তার উপর আবার স্কয়ার আছে, মানে সি টু দি পাওয়ার 6 আসে একটা। আর এখানে μ2 নতুন চলক থেকে পুরাতনে যেতে হলে মাপনের স্কয়ার গুণ করতে হবে, যেহেতু আর এর জায়গায় 2, তার মানে সি স্কয়ার, কিন্তু সি স্কয়ারের উপর আবার কিউব আছে, মানে এটা 2 আর 3 গুণ হয়ে যাবে সি টু দি পাওয়ার 6, কাটাই তো চলে যায়, তাই না। মানে এই একবার প্রমাণ দেখে তুমি কিন্তু এবার নিজেই বুঝতে পারছো যে প্রমাণটা আসলে কেমনে করতে হবে। এখন পরিঘাতেরই প্রমাণ, এসব কিছু পরিঘাতের প্রমাণ করার পরে শুধু এখানে একটু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখলাম যে মাপনের যে পাওয়ারগুলো সেগুলো কেটে গিয়েছে, তাহলে এটা এভাবে করতে হবে। আচ্ছা, তো একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, তো বঙ্কিমাতার উপর মূল মাপনের প্রভাব বোঝা গেল। তো বঙ্কিমাতা এইগুলোই দেখো, এক নজরে সবকিছু আমার দেওয়া আছে, তো সবকিছু ঝালাই করার জন্য একটা নিবেশনের বিন্যাস দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রতিসম বিন্যাস, একটা অপ্রতিসম বিন্যাস। যখন প্রতিসম বিন্যাস থাকে তখন সেখানে বঙ্কিমতা 0, আমি যদি লিখে দিই এটা বঙ্কিমতা 0, বুঝতে পারছো, বঙ্কিমতা 0 অথবা বঙ্কিমতাঙ্ক 0 যদি ম্যাথমেটিক্যাল টার্মটা দিই। তো বঙ্কিমতা যদি 0 হয় তখন সেখানে গড়, মধ্যমা আর প্রচুরক একদম একই জায়গায় থাকে, আর এটা একদম সুষম হয় মাঝে। যখন অপ্রতিসম তখন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম আর একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম, এটাই বঙ্কিমাতার প্রকারভেদ। ধনাত্মক বঙ্কিমে তুমি যেই হাইয়েস্ট পয়েন্ট সেটা আগে পেয়ে যাও, আর তারপরে মানে অনেক দূর ধরে এই টেলটা চলতে থাকে।
আর ঋণাত্মক বঙ্কিমে তুমি যেখানে পাওয়ার কথা তার থেকে একটু পরে পাও, আর শুরুতে একটু টেইল থাকে, এমন। বুঝতে পারছো? এটাও যদি হয়নি এখানে হবে, মানে একদম সর্বোচ্চ বিন্দু দিয়ে হবে। তো যাই হলো। আর ধনাত্মক বঙ্কিমে গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রসারক, ঋণাত্মক বঙ্কিমে গড় লেস দেন মধ্যমা লেস দেন প্রসারক। বঙ্কিমতা মূল মাপনের উপর নির্ভরশীল নয় প্রমাণ করে দেখালাম। বঙ্কিমতার পরিমাপ পরম বা আপেক্ষিক পরিমাপ, পরম বা অনপেক্ষ পরিমাপ আর আপেক্ষিক পরিমাপ দুই রকম। এখন পরম পরিমাপে যেহেতু একক থাকে তাই দুইটার মধ্যে তুলনা করা যায় না, তাই পরম পরিমাপ আমরা শিখিনি। আমরা শিখেছি আপেক্ষিক পরিমাপ 4 রকম। একটা হচ্ছে কার্ল পিয়ারসনের, একটা হচ্ছে বাউলির, একটা কেলির, একটা পরীক্ষাত ভিত্তিক। এখন পরীক্ষাত ভিত্তিক এটাও আবার পিয়ারসনের, কিন্তু নাম হচ্ছে পরীক্ষাত ভিত্তিক। আর এটাই আমাদের সব জায়গায় বেশি লাগবে, মানে সেকেন্ড পেপারেও এই বঙ্কিমতা কাজে লাগবে, সেটা দেখবে এই একই সূত্র, এই সূত্র থেকে আসছে। তো আমরা ম্যাথ করার সময় কার্ল পিয়ারসনের সূত্রটা দিয়ে করতে পারি, অথবা এটা দিয়ে করতে পারি যদি কিছু বলা না থাকে। আর যদি বলা থাকে যে বাউলিটটা দিয়ে বের করো তাহলে এটা, কেলিটটা দিয়ে বের করো তাহলে এটা। পিয়ারসন বের করেছে হচ্ছে গাণিতিক গড় প্রসারক আর দিয়ে, ওই যে সিগমা কি যেন, ওটা হচ্ছে পরিমিত ব্যবধান দিয়ে। বাউলি বের করেছে চতুর্থক দিয়ে, কেলি বের করেছে দশমক ও শতমক দিয়ে, আর পরিঘাত ভিত্তিক এটা তো পরিঘাত দিয়ে। বঙ্কিমতা যদি 0 হয় তাহলে বঙ্কিমতাঙ্ক যদি 0 হয়, বঙ্কিমতাঙ্ক 0 হলেই বিন্যাসটা হবে প্রতিসম। যদি বঙ্কিমতাঙ্ক 0-র চেয়ে বড় হয় তাহলে ধনাত্মক বঙ্কিম, আর যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে ঋণাত্মক বঙ্কিম। বুঝতে পারছো? এখানে একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এতো আবার ঝামেলা হয়েছে মনে হচ্ছে, দাঁড়াও। কোন জায়গায় যেন যেতেছিলাম? ও হ্যাঁ, এই যে কার্ল পিয়ারসনের যে সূত্রটা আছে না, এটা আমি আরেকটা রূপ দেখাবো এই সূত্রটি। এস কে ইকুয়ালস টু হচ্ছে এম মাইনাস এমও ডিভাইডেড বাই সিগমা, এটা তো সূত্র। এখন তোমাকে কিন্তু একটা সূত্র আমি বলছিলাম যে প্রসারক ইকুয়ালস টু কি লেখা যায়, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গাণিতিক গড় এম। তাহলে এটা এখানে বসিয়ে দাও, তাহলে তুমি বইয়ে দেখবার একটা সূত্র আছে সেটাও পেয়ে যাবা। তো এম মাইনাস, মোটের জায়গায় বসিয়ে দাও এটা, তাহলে 3 এ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 am বাই সিগমা। এখানে দেখো এখানেও 3 am হয়ে যায়, 3 কমন যায়, 3 ইন্টু am মাইনাস me ডিভাইডেড বাই সিগমা। এই সূত্রও কাজে লাগাতে পারো যদি তুমি ওই দিয়ে বের করতে চাও, গাণিতিক গড়ের মধ্যমা দিয়ে। বুঝতে পারছো? এবার তুমি চাইলে কিন্তু গাণিতিক গড়টাও বাদ দিয়ে দিতে পারো। দেখো এখান থেকে গাণিতিক গড় সমান কি লেখা যায় সেটা লিখবা, সেটা এখানে বসাবা, তাহলে গাণিতিক গড় বাদে অন্য দুইটা দিয়েও সূত্র বানাতে পারবা। তো আশা করি বোঝা গিয়েছে বঙ্কিমতা কি জিনিস, মোটামুটি দেখালাম, বইয়ের মোটামুটি সবকিছুই হয়ে গিয়েছে। এখন তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।